فضای غبارآلود استدیوم ইরানিদের তেহরান ছাড়ার হুমকি ট্রাম্পের। হামলা জোরদার ইসরায়েলের। তেল আবিবে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশ। হাজির না হলেও অনুপস্থিতিতে চলবে বিচার কাজ। ডিএসসিসি কর্মকর্তাদের সঙ্গে মেয়র হিসেবে সভার পরদিনই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মাঠে ইশরাক সমর্থকরা। দুই উপদেষ্টার পদত্যাগ দাবি। কুমিল্লায় ডেঙ্গু আর চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শিক্ষা প্রতিষ্ঠানে মশার বিস্তারে উদ্বিগ্ন অভিভাবক শিক্ষার্থীরা। এবং বন্যার ৮ মাস না পেরোতেই ফের চোখ রাঙাচ্ছে ফেনী সীমান্তের ৩ নদী। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। স্বাগত। এখন ঢাকায় আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনীর পর অবিলম্বে তেহরান খালি করায় ট্রাম্পের বার্তার পর সেখানে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। পালাচ্ছেন বাসিন্দারা। পঞ্চম দিনেও ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে বেজে ওঠে সাইরেন। এদিকে ফরাসি প্রেসিডেন্ট বলছেন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শুরু হওয়া হামলায় এখনো পর্যন্ত ইরানে 224 জন এবং ইসরায়েলে 24 জন প্রাণ হারিয়েছেন। বিস্তারিত থাকছে তানভীর জনির প্রতিবেদনে। ভোরের আলো ফুটতেই তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। বন্দরনগরী হাইফা এবং মধ্য ও ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্কতা সাইরেনের সঙ্গে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে ইসরায়েলি বাহিনী। জবাবে রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে তীব্র বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তেহরান। এছাড়া নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়েছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে ইসরায়েলি হামলাকে কাপুরুষতার সর্বোচ্চ পর্যায় বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর প্রতিবাদে ইসরায়েলে ইতিহাসের ভয়াবহতম আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবারের হামলায় প্রাণ হারান টিভি স্টেশনের এক কর্মকর্তা। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পর হামলার কেন্দ্রবিন্দু এখন রাজধানী তেহরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনীর পর বাসিন্দাদের তেহরান ত্যাগ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হুঁশিয়ারি জানান, এই মুহূর্তে তেহরান খালি করতে হবে। এর পেছনে কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের তেহরান খালি করার নির্দেশকে নির্মম ও ভয়াবহ বলে অভিহিত করেন ইরানি বংশোদ্ভূত মার্কিন আইন প্রণেতা ইয়াসমিন আনসারি। এদিকে ট্রাম্পের নির্দেশের পরই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তেহরানের সাধারণ মানুষ। সড়কে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। G7 সম্মেলনে যৌথ বিবৃতিতে নেতারা আবারও উচ্চারণ করেন, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইরানের সরকার উৎখাতের পরিকল্পনা আরও বিপদ ডেকে আনবে। Qui se font contre des infrastructures énergétiques, administratives, culturelles et encore plus contre la population civile cessent. Rien ne les justifie, rien. Et elles sont, elles, absolument intolérables. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমেই এই সংঘাতের অবসান হবে। এবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির জন্য অস্থিতিশীলতা বাড়ছে। We had the peace talks. We gave it a chance. We've, clenched our teeth. We did everything we could to enable President Trump to negotiate the desired result, and that would have been preferable for us, and I think for everyone. But we saw in the course of the negotiations, while they were negotiating with the United States, চলমান উত্তেজনায় নিজ দেশের নাগরিকদের ইরান ও ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। যদিও যুক্তরাষ্ট্র বলছে, এই মুহূর্তে মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগ করার মতো পরিবেশ তৈরি হয়নি।
অবশেষে ইরানের হয়ে মুখ খুলছে মুসলিম দেশগুলো। মিশরের নেতৃত্বাধীন 21টি মুসলিম দেশের একটি দল ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণেরও আহ্বান জানায় দেশগুলো। তানভীর জনি, এখন বিশ্ব। সংস্কার নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, আরও জানতে যুক্ত হব তার সাথে। জাওয়াদ, দ্বিতীয় পর্যায়ের আলোচনার খবর জানতে চাচ্ছি, রাজনৈতিক দলের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? আপনি জানেন যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে। 11টা 39 মিনিটে মূলত ওই দ্বিতীয় পর্যায়ে আলোচনার আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হয় ফরেন সার্ভিস একাডেমিতে। রাজনৈতিক কোনো দলের কেউ এখনো বক্তব্য দেয়নি, কিন্তু প্রারম্ভিক বক্তব্য অর্থাৎ সূচনা বক্তব্য দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি একটি বিষয় বলেছেন যে আগামী অর্থাৎ যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথা বলছে, তারা বলছেন যে কমিশন সংকল্পবদ্ধ এটি ঘোষণা করার জন্য। এবং আরেকটি বিষয় বলছেন যে রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে সহযোগিতা করছে এই যে বিভিন্ন বিষয় নিয়ে সংস্কারের প্রস্তাবনা সেগুলোতে ঐক্যমতে পৌঁছানোর জন্য। এবং আজকে মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা হবে সংবিধানের, সেটি 70 অনুচ্ছেদ, যদিও এর আগের দফায় এটি অর্থাৎ ঈদুল আজহার আগে এটি আলোচনা হয়েছিল, আর সেখানে কিছু বিষয় বাকি রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা হবে। এবং আজকে আরেকটি বিষয় আলোচনা হবে সংবিধানের 76 অনুচ্ছেদ, যেটি আসলে এই যে সংসদীয় স্থায়ী কমিটিগুলো রয়েছে, বিশেষ করে এই যে এছাড়া 95 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হবে, যেখানে প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হবে। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে আগামী 3 দিন ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে এবার আবার রবিবার করে নতুন করে এই দলগুলোর সাথে ঐকমত্য কমিশন বৈঠক করবে। আরেকটা বিষয় হচ্ছে যেটি বলছেন যে নারীর আসন, নিম্নকক্ষে নারীর আসন 100 আসনের কথা বলা হচ্ছে, সেই আসন কিভাবে বাড়ানো হবে বা কোন প্রক্রিয়া বাড়ানো হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে। এই ছিল আমার কাছ থেকে ফরেন সার্ভিস একাডেমির সবশেষ। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন শেখ হাসিনাকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে ট্রাইব্যুনাল কি বলেছে? শাফিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি জারি করে পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং যে জুলাই আগস্টের গণহত্যার মামলায় এখন পর্যন্ত যে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবকটি মামলায় কিন্তু শেখ হাসিনাকে পলাতক দেখানো হয়েছে। এবং ট্রাইব্যুনাল বলেছেন যে ট্রাইব্যুনাল বিশ্বাস করেন এই যে জুলাই আগস্টের গণহত্যায় তাদের জড়িত থাকার যে অপরাধ, সেটি এখানে প্রাথমিকভাবে প্রমাণ থাকার পরও তারা পলাতক রয়েছেন, যার কারণে তাদেরকে এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং তাদেরকে আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন। এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি তারা আত্মসমর্পণ না করেন, তাদের অনুপস্থিতি থাকা সত্ত্বেও তাদের বিচার কার্য পরিচালনা করা হবে। এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। যাত্রা শেষে চিফ প্রসিকিউটর বলেছেন যে এই যে জুলাই আগস্টের গণহত্যা হয়েছে সেটি আসলে আন্তর্জাতিক মানদণ্ডে যাতে বিচার কার্য পরিচালনা করা হয় সে বিষয়টি তারা কথা বলেছেন। আজকে অ্যাটর্নি জেনারেল কথা বলেছেন, তিনিও বলেছেন এই যে জুলাই আগস্টের গণহত্যায় যারা জড়িত রয়েছে তাদের বিচার আন্তর্জাতিক মানদণ্ডেই করা হবে। এই পাশাপাশি গুমের যে সংস্কৃতি তৈরি হয়েছিল বিগত আওয়ামী লীগের আমলে, সেই সংস্কৃতি তারা আর নতুন করে বা সেই কালচার তারা দেখতে চান না, এই বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে বলেছেন। এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই এই দ্বিতীয় যে যাত্রা শুরু করছে, এরই মাধ্যমে এই ট্রাইব্যুনালের যে বিচার কার্য সেটি আরও গতিশীল হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। রাব্বি হোসেন যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ, যুক্ত হব তার সাথে। সিউল, আজকের অবস্থান কর্মসূচি থেকে নতুন কোনো ঘোষণা এসেছে কিনা, ইশরাক সমর্থকরা কি বলছেন?
শাফিন, আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েক মাস যাবতই কিন্তু এই ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেই আন্দোলন আমরা দেখছি ঈদের আগে যখন হাইকোর্ট থেকে একটি রায় এসেছিল তারপরে কিন্তু আমরা দেখি যে আন্দোলনটি কিছুটা কমে যায়, কিন্তু তারপরে আমরা দেখতে পারি যে আবার গত কয়েকদিন যাবৎ কিন্তু অবস্থান কর্মসূচি তারা শুরু করেছে এবং গতকাল ইশরাক হোসেন তার নামের পাশে তার যারা সমর্থক আছেন তারা নিজেরাই মাননীয় মেয়র পদটি বসে কিন্তু তাকে বসানো হয়েছিল এবং এইভাবে কিন্তু তিনি গতকাল অফিসও করেছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখলাম যে বিভিন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যেই বিভিন্ন ওয়ার্ড থেকে তার যে সমর্থকরা আছেন তারা সকাল থেকে কিন্তু এই সিটি কর্পোরেশনের যে মূল ফটক থেকে ভিতরে যে গেটটি আছে সেখানে কিন্তু তারা অবস্থান শুরু করেছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। নতুন যে কর্মসূচি সেটি আসলে নতুন বলা ঠিক হবে না, তাদের পুরাতন একটি দাবি ছিল, সেই দাবিটি আজকেও তারা দেখলাম যে ব্যানারে অ্যাড করেছে। সেটা হচ্ছে দুজন যে উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ এবং আমরা যদি বলি সেটি হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই দুজনের পদত্যাগ কিন্তু তারা আবারও দাবি করছেন। তারা আসলে বলছেন যে এই দুজন উপদেষ্টার মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তার জন্যই তিনি আসলে শপথ করাচ্ছেন না, এমনকি কিন্তু তারা বারবার বলছেন এবং তার যে দায়িত্ব সেটি তারা তাকে হ্যান্ড ওভার করার জন্য বারবার কিন্তু বলছেন। আরেকটি বিষয় আপনাকে বলি, গতকাল কিন্তু মেয়র ইশরাক বলেছেন যে সিটি কর্পোরেশন থেকে যত ধরনের নাগরিক সেবা আছে সেগুলো কিন্তু তারা চালিয়ে যাবেন এবং তার যে ক্ষমতা বলা আছে সেই ক্ষমতা বলে কিন্তু তিনি চালাবেন। এখনও পর্যন্ত ইশরাক হোসেন এখানে উপস্থিত হতে পারেনি, তবে আমরা জানি যে দুপুর 1টার পরে তার এখানে আসার কথা আছে, হয়তো তখন আসলে পরবর্তী কর্মসূচি হয়তো আমরা গণমাধ্যম কর্মীদের সাথে হয়তো ইশরাক কথা বলি, তখন আমরা হয়তো আপনাকে আরেকটু বিস্তারিত জানাতে পারবো। শাফিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন থেকে এই ছিল আমার কাছে এই অবস্থান কর্মসূচির সর্বশেষ। সিউল আহমেদ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান নিয়ে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসছেন। এ বিষয়ে আরও জানাতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেলাওয়ার দোলন। জানাবেন যে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপ কেমন, চিকিৎসকরা কি বলছেন? শাফিন, আমরা এই মুহূর্তে রয়েছে মুগদা হাসপাতালে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক বহির বিভাগে রোগীদের যে উপচে পড়া ভিড় সেটি স্পষ্ট। আমরা জানার চেষ্টা করছিলাম চিকিৎসকদের কাছে, এখানের মধ্যে অনেকে এসেছেন মৌসুমি অনেক রোগ নিয়ে, ঠান্ডা, কাশি, জ্বর নিয়ে এসেছেন। ধারণা করা হয় যে এই ধরনের যারা রোগী রয়েছেন তাদের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের যে দেওয়া তথ্য সেখানে বলা হচ্ছে দক্ষিণে ডেঙ্গু রোগীদের সংখ্যা যেমনিভাবে বেশি, একই সঙ্গে আক্রান্তের সংখ্যাও বেশি। আর তারই প্রমাণ মিলছে মূলত মুগদা শহর যে দক্ষিণ এলাকায় যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানে ভিড় বাড়ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে ঘন ঘন বৃষ্টি এবং বাতাসে যে আর্দ্রতার আধিক্য, যা ডেঙ্গু যে মৌসুম চলছে তার জন্য অনেকাংশে সহায়ক বলছেন গবেষকেরা। একই সঙ্গে এই হাসপাতালটিতে আমরা আরেকটি বিষয় দেখেছি, দক্ষিণের রোগীর সংখ্যা যেমনিভাবে বেশি, অন্যদিকে ঢাকা থেকেও বিভিন্ন জেলা থেকে এসেছেন এমন রোগীর সংখ্যাও আমরা দেখেছি যে সংখ্যায় বেশি। এছাড়াও যদি জানাই, এভাবে চলতে থাকলে আগামী জুলাই মাসের শেষ দিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ার শঙ্কা করছেন চিকিৎসকরা। তারা বলছেন যে ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠতে পারে। অনেকের ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ থাকলেও তারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এমন রোগীর সংখ্যাও দেখা যাচ্ছে। আরেকটি বিষয় জানাই যে ডেঙ্গুর যে আগে আমরা যেমনটা দেখতাম যে ডেঙ্গুর তীব্র জ্বর, ব্যথা থাকতে অনেক রোগীকে আমরা দেখতাম, তবে চিকিৎসকরা বলছেন এই এখন নতুন উপসর্গ দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে জ্বর, ব্যথা থাকছে না, কিন্তু তারা ব্যথা এবং জ্বর না থাকার কারণে দীর্ঘ সময় বাড়িতে থাকছেন। অনেক ক্ষেত্রে তারা ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে খাচ্ছেন, এক্ষেত্রে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন, তাদের অনেক ক্ষেত্রে আইসিইউর প্রয়োজন পড়ছে। তো সব মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ রাজধানীর যে ডেঙ্গু পরিস্থিতি তার সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। শাফির, মুগদা হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন দেলাওয়ার দোলন। এদিকে চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে একজনের মৃত্যু সহ আক্রান্ত হয়েছেন অন্তত 28 জন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন? করোনা পরীক্ষার কিট সহ অন্যান্য সরঞ্জামাদের সংকট রয়েছে কিনা?
শাফিন, হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালেই প্রথম পর্যায়ে করোনার চিকিৎসা শুরু হয়েছে এবং আমার ঠিক পেছনে যে ওয়ার্ডটি রয়েছে সেখানে করোনার আক্রান্ত যারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে। সেখানে 15 শয্যা বিশিষ্ট একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সেখানে বেশ কয়েকজন রোগী এরই মধ্যে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং এর পাশাপাশি এই হাসপাতালটিতে 5টি আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে সেই আইসিইউগুলোতেও রোগী ভর্তি করানোর কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এই হাসপাতালে যদি রোগী সংকুলন না হয় সেক্ষেত্রে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাসপাতালেও কিন্তু করোনা রোগীদের চিকিৎসার জন্য এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এবং এর পাশাপাশি চট্টগ্রামের বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, এই 4টি স্থানে কিন্তু করোনার যে আরটিপিসিআর টেস্ট সেই আরটিপিসিআর টেস্ট করা হবে। এবং এর বাইরে বর্তমানে অ্যান্টিজেন টেস্ট চালু রয়েছে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সহ সরকারি হাসপাতালগুলোতে। তো কিটের জায়গা থেকে যদি বলি সেক্ষেত্রে আরটিপিসিআর টেস্ট এখন পর্যন্ত সরকারিভাবে কোথাও শুরু হয়নি। সেই কিটের কিছুটা সংকট রয়েছে। এর মধ্যে স্বাস্থ্য প্রশাসন তারা কিটের জন্য আবেদন জানিয়েছেন। তারা আশা করছেন খুব শীঘ্রই সেই সংকটটি দূর হবে। তবে চিকিৎসকের কিছুটা ঘাটতি রয়েছে, কিন্তু সেই ঘাটতি এখনো পর্যন্ত ঘাটতি বলা যায় না। এই কারণে চট্টগ্রামে যে আক্রান্তের সংখ্যা তার মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা হাসপাতালে কিন্তু খুবই সীমিত। বেশিরভাগ রোগী কিন্তু বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং কারো কিন্তু খুব একটা জটিল পরিস্থিতি নেই বলে আমরা চিকিৎসকের সাথে কথা বলে জানতে পেরেছি। যিনি একজন মারা গিয়েছেন গতকাল সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মূলত কিডনি আক্রান্ত ছিলেন, কিডনির জটিলতায় ছিলেন এবং তার অপারেশনও হয়েছিল এবং সেই সাথে তিনি 75 বছর বয়সী একজন ব্যক্তি। তিনি হাসপাতাল ছেড়ে বাড়িতে গেছেন এবং সেখানে তার মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে। চিকিৎসকরা বলছেন আতঙ্কের কোনো কারণ নেই, তবে জ্বর বা সর্দি কাশি ধরনের যে কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালগুলো যেখানে করোনা পরীক্ষা হয় চিকিৎসকের পরামর্শে করোনার চিকিৎসা বা করোনার যে পরীক্ষা সেটি করার জন্য কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যখন যদি রোগীর সংক্রমণ বাড়ে সেক্ষেত্রে উপজেলা পর্যায় থেকে চিকিৎসক নিয়ে এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের যে ঘাটতি সেটি তারা পূরণ করবেন। এবং এর পাশাপাশি সাধারণ মানুষকে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শাফিন। চট্টগ্রাম থেকে করোনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে বরগুনার পর এবার কুমিল্লাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। জেলায় এপ্রিল থেকে এ পর্যন্ত আক্রান্ত ছাড়িয়েছে 500 জন। এদিকে ডেঙ্গুর অন্যতম হটস্পট বরগুনায় আজ নতুন 82 জন সহ চলতি মৌসুমে 1985 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে মাসুদ আলম এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। শুরুতে যাব কুমিল্লায়। জানাবেন মাসুদ, যে কোন কোন এলাকা বেশি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, এডিস নিধনে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? শাফিন, ডেঙ্গুর প্রকোপ থাকলেও জেলা জুড়ে আসলে, তবে দাউদকান্দি উপজেলায় সবচেয়ে বেশি। এই উপজেলার 5 এবং 6 নং ওয়ার্ডে মূলত হচ্ছে যে ডেঙ্গুর প্রকোপটা সবচেয়ে বেশি হওয়ার কারণে কিন্তু এই 2 ওয়ার্ডে কিন্তু আসলে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা এবং প্রশাসনের পক্ষ থেকে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এপ্রিলের শুরু থেকে কিন্তু এই উপজেলার পৌরসভার ওয়ার্ডগুলোতে মূলত হচ্ছে যে আক্রান্তের পরিমাণ বাড়ে। তবে জুনের শুরু থেকে কিন্তু আক্রান্তের পরিমাণ আরও বিস্তার লাভ করে এখন কিন্তু আসলে একটা মহামারী আকার ধারণ করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ হচ্ছে যে প্রতিদিনই আসলে নতুন নতুন করে ডেঙ্গুতে সংক্রমিত হচ্ছেন এখানকার বাসিন্দারা। তারা বলছেন যে বিশেষ করে হচ্ছে যে 5 এবং 6 নং ওয়ার্ডে যে পরিমাণ মানুষ বসবাস করেন প্রতিটি ঘরে ঘরে কিন্তু আসলে সংক্রমণের রোগী পাওয়া যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হলেও মানুষ কিন্তু আসলে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না এবং সঠিক সময় এসে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে না। এতে করে কিন্তু একটি জটিল আকার তৈরি হচ্ছে তারা বলছেন। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত 5 এবং 6 নং ওয়ার্ডের যে সকল গ্রামগুলো রয়েছে সেগুলোতে প্রায় 5 শতাধিকের অধিক কিন্তু রোগী পাওয়া গিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত। তবে পুরো উপজেলা এবং পৌরসভা মিলিয়ে প্রায় 6 থেকে 700 রোগী রয়েছে। এখন পর্যন্ত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাউদকান্দির এখানে 111 জনকে তারা চিকিৎসা দিয়েছেন এবং বেশ কিছু রোগী কিন্তু এখনও ভর্তি রয়েছেন। তবে তারা বলছেন যে এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোতেও আসলে রোগী ভর্তি হয়েছেন প্রায় 3 শতাধিক। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিরা যখন ঝুঁকিপূর্ণ অবস্থায়
পৌঁছান তখন হচ্ছে যে তারা ঢাকা কিংবা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তারা কিন্তু যাচ্ছেন। তো তারা বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে কিন্তু তারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে, যে এলাকা দুইটিকে আসলে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন। সেই এলাকা দুটিকে আসলে তারা সেখানে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে তারা স্প্রে করা হচ্ছে, জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে, একই সঙ্গে মানুষকে যাতে করে শনাক্ত করে তাদেরকে সঠিক সময়ের মধ্যে চিকিৎসা দেওয়া হয় সেই কার্যক্রমগুলো তারা হাতে নিয়েছেন। তো সাপে নিচ্ছিল কুমিল্লা থেকে। বরগুনায় যাব। জিয়াদ, রোগীর সংখ্যা বেড়েই চলেছে, চিকিৎসা সেবা দিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, বেগ পেতে হচ্ছে কিনা জানাবেন। আমরা কিছুক্ষণ আগে যখন সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম তখন উপরে ছিলাম, কিন্তু উপরের অবস্থা এমন যে একজন রোগীর সাথে 4 জন করে স্বজন আসছেন, যা ভোগান্তি বাড়াচ্ছে এখানকার যে চিকিৎসক রয়েছেন তাদের। ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে যে ভালোর দিকে যাচ্ছে না, বরঞ্চ খারাপের দিকে যাচ্ছে। গত পরশুদিন 24 ঘন্টায় 65 জন আক্রান্ত সংখ্যা থাকলেও আজকে পর্যন্ত দেখা গিয়েছে যে গত 24 ঘন্টায়, মানে গতকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় সকাল 11টা পর্যন্ত 82 জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তো আক্রান্তের হার যেমন বাড়ছে তেমনি মৃত্যুর মিছিলও বাড়ছে, কেননা সরকারি হিসেবে যেটি সরকারি হাসপাতালে বসে যদি কোনো রোগী মারা যান সেটি কেবলমাত্র সরকারি হিসেবে অন্তর্ভুক্ত হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে রোগী মৃত্যুর সংখ্যা 5 জন হলেও বেসরকারি হিসাব বলছে মৃত্যুর সংখ্যা কিন্তু 10 থেকে 15 জনের বেশি বলেও তারা নিয়েছেন। এখানে যে পরিস্থিতি এখন আসলে সামাল দিতে চিকিৎসকরা যেমন হিমশিম খাচ্ছেন, তেমনি যারা রয়েছেন কর্তব্যরত নার্স রয়েছেন তারাও কিন্তু বেশ তাদের চিকিৎসা কার্যক্রম দিতে বেশ বেগ পেতে হচ্ছে। পাশাপাশি যে কিট সংকটের একটি কথা উঠে আসছিল, যে টেস্টের ক্ষেত্রে অনেকগুলো পরীক্ষা বাইরে থেকে করাতে হয়। আসলে এখানকার যে আবাসিক কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা হয়েছে, তিনি আমাদের বলেছেন যে সকল সংকট দূর করা হয়েছে, তবে চাপ বেশি থাকায়, রোগীর চাপ বেশি থাকায় আসলে সেটি একটা নেতিবাচক প্রভাব পড়ছে। তো এখানে যারা প্রশাসন রয়েছে তারা কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে, মানে বর্জ্য ব্যবস্থাপনা, জলবদ্ধতা নিরসনে কাজ করেছেন, সর্বোচ্চ চেষ্টা তারা করেছেন। যদিও এখন যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত কিন্তু পরবর্তী সময়ে ডেঙ্গুর আক্রান্তের ঝুঁকি কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়াদ মাহমুদ বরগুনা থেকে, এর আগে মাসুদ আলম কুমিল্লা থেকে জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই প্রথম ধাপে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস শুরু হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি প্রতিষ্ঠানগুলো খুলবে আগামী 22 থেকে 24 জুন। অথচ ঈদের দীর্ঘ ছুটিতে ক্যাম্পাসগুলো পরিণত হয়েছে মশার উর্বর ভূমিতে। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক সহ কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে নানা নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না। বিস্তারিত থাকছে দেলাওয়ার দলুনের প্রতিবেদনে। ড্রেনে জমে আছে স্বচ্ছ পানি, যেখানে মশার লার্ভার জলকেলি। পরিপক্ক মশার উপস্থিতিও স্পষ্ট। এ দৃশ্য ঢাকা কলেজ আঙ্গিনার। ঈদের দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হলেও অপ্রস্তুত ক্যাম্পাস। এই মশার কারণে এমনকি শিক্ষার্থীরা দিনে পর্যন্ত ঘুমাইতে পারে না। আবর্জনা বিষয়ে হল প্রভোস্টকে যখন জানানো হয় তখন একজন হল প্রভোস্ট বললেন যে মশার কামড়ে কেউ এ পর্যন্ত মারা যায় নাই। পুরো ক্যাম্পাসটা এই এক সপ্তাহের মধ্যেই আমরা নিট অ্যান্ড ক্লিন করার একটা আমরা কার্যক্রম হাতে নিয়েছি। কলেজ অধ্যক্ষ জানালেন পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান করা হবে। আমাদের পর্যাপ্ত লোক নেই, ছাত্রদের একটু সচেতন থাকতে হবে যাতে যত্রতত্র তারা ময়লাটা না ফেলে। মশক নিধন কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রম তাদের নির্দেশ অনুযায়ী আমরা করে থাকি। আর এইবার আমরা এই যে খোলার দিনে কিন্তু অলরেডি মশার ওষুধ দেওয়া হয়েছে একবার। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি। ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে 22 জুন শুরু হচ্ছে স্কুল পর্যায়ের ক্লাস, জানিয়ে উদ্বিগ্ন খোদ কলেজ অধ্যক্ষ। এই সময়টা প্রতি বছরই খারাপ যায়। সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি তারা যেন আমাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, বিশেষ করে তারা মশক নিধনে তাদের যে সুযোগ আছে সেটা যেন ব্যবহার করে। এরই মধ্যে দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দিয়েছে মাউসি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন সহ করোনা প্রতিরোধে 5টি স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাও দেওয়া হয়েছে। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল হলেও চলতি বছরের এপ্রিল থেকে থেমে থেমে বৃষ্টি ছিল। অন্যদিকে মে মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে 63% বেশি। জুনে তাপপ্রবাহ থাকলেও অনেক স্থানেই বৃষ্টি হচ্ছে, যা এডিসের বিস্তারে সহায়ক বলছেন গবেষকেরা।
দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেক জায়গাতেই এখন বাড়িতে মানুষজন কম থাকার কারণে এডিস মশার প্রজনন আমরা এখন অনেক বেশি পাচ্ছি। যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। চলতি জুন মাসের প্রথম 15 দিন যত রোগী মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন তা আগের মাসের আক্রান্তের প্রায় সমান। হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখা যাচ্ছে নতুন নতুন উপসর্গ। অনেকের আছে দেখা যাচ্ছে র্যাশ হচ্ছে কিন্তু গায়ে লাগাচ্ছে না বা প্রাথমিক পর্যায়ে আসছে না ডাক্তারের, তার পরবর্তী দেখা যায় যে তার ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে, তার নাক দিয়ে রক্ত পড়তে পারে, তার কালো পায়খানা হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে তাদের জন্য অ্যালার্মিং সাইন। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের 23% ঢাকার 2 সিটিতে, বাকি আক্রান্তরা ঢাকার বাইরের। দেলোয়ার দোলন, এখন ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। সেখানে সরাসরি কথা বলছেন ইশরাক হোসেন, আমরা যুক্ত হব। তবে শপথ অনুষ্ঠানকে বিলম্ব করার জন্য ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের করবে কিনা, নির্বাচনী ট্রাইব্যুনালে আর্জি সংশোধনের সুযোগ নেই ইত্যাদি বিষয়ে প্রশ্ন তুলে কাল বিলম্ব করে শপথ অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকে। গতকাল 16 জুন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গ্যাজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি। তার কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গ্যাজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোনো একজন নাগরিককে সজীব ভুইয়ার মতো একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে। আর ওই রিট মামলা 30 দিন অনিষ্পন্ন থাকলে গ্যাজেটে উল্লেখিত 30 দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না। মূলত স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন। এক্ষেত্রে জনাব সজীব ভুইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন, গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার শামিল। থেমে থেমে বৃষ্টির কারণে খুলনায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরীর প্রধান প্রবেশের বেশ কিছু সড়ক সহ পানিতে ডুবে গেছে অলিগলি। এ বিষয়ে আরও জানাতে নগরীর রয়্যাল মোড় থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, জলাবদ্ধতার কারণ হিসেবে এলাকাবাসী কি বলছেন? দুর্ভোগ কমাতে কোনো কার্যক্রম শুরু হয়েছে কিনা এখনো? শাফিন, খুলনাতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার যে সৃষ্টি হয় এটি কিন্তু নতুন কিছু না। আমরা গত কয়েক বছর ধরেই দেখছি একই রকম অবস্থা। সামান্য বৃষ্টি হলেই কিন্তু নগরীর অলিগলি এবং নগরীর প্রধান বেশ কিছু সড়ক কিন্তু পানির তলে একেবারে ডুবে যায়। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু নগরীর রয়্যাল মোড়ে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই রয়্যাল মোড়ে পুরো এলাকা জুড়েই কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে, এবং আশপাশে যে রাস্তাগুলো রয়েছে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কগুলো আশপাশে তাকালেই দেখা যাবে যে সেই সড়কগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এটি কিন্তু প্রধান সড়কগুলোর মধ্যে একটি। এর পার্শ্ববর্তী যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে পিটিআই মোড় রয়েছে এবং পিটিআই মোড়ের আশপাশের যে অলিগলিগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু হাঁটু পানি উঠে গেছে বলে আমরা দেখেছি। গতকাল রাত থেকেই থেমে থেমে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে, এবং আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু গত 24 ঘন্টায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং এই বৃষ্টিপাতেই কিন্তু নগরীর বেশিরভাগ অলিগলি পানিতে ডুবে গেছে। এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে মূলত বৃষ্টিতে প্রতিবারই বৃষ্টি হলেই পানিতে নগরী একেবারেই তলিয়ে যায়। এই জলাবদ্ধতা কিন্তু একেবারেই কোনোভাবেই কাটছে না। এখানে সাধারণ মানুষের একটি অভিযোগ রয়েছে যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে। প্রত্যেকটা অলিগলি এবং নগরীর যে প্রধান সড়কের পাশে যে ড্রেনগুলো রয়েছে সেগুলোর কাজ কিন্তু এখনও পর্যন্ত চলছে, এবং আমরা দেখেছি যে গত প্রায় 3 থেকে 4 বছর ধরে কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে, কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি, এবং যার ফলে কিন্তু
এখানে পানির যে নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে বললেই চলে। সে কারণে নগরীর যে ছোট ছোট ড্রেনগুলো রয়েছে, বড় ড্রেনগুলো রয়েছে, বেশিরভাগ ড্রেনগুলো থেকে কিন্তু পানি নিষ্কাশন একেবারেই হচ্ছে না, এবং যার ফলে কিন্তু এখানে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ড দুর্ভোগে পড়ছে এই জলাবদ্ধতার কারণে। এবং সাধারণ মানুষ যেটি বলছে যে মূলত এই জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার অতি জরুরি। এখনও পর্যন্ত কিন্তু শাফিন আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি এই জলাবদ্ধতা নিরসনের জন্য। তো এই ছিল আমার কাছে শাফিন খুলনা থেকে জলাবদ্ধতার সবশেষ খবর। রামিম চৌধুরী খুলনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন খুলনার জলাবদ্ধতার খবর। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বিদেশি কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিং চলছে, সরাসরি যাব সেখানে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা, এই কালচার আমরা ফিরিয়ে আনতে না পারলে শত সংস্কারও কিন্তু কাজ হবে না। আমাদের রাজনৈতিক সহনশীলতা, পরস্পরের সাথে মতবিরোধ, মত পার্থক্য থেকেও একে অপরের প্রতি যাতে সম্মানবোধ আমরা না হারাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের এই বৈঠক থেকে অনেকে বলছেন যে সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে, দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে, জামাত স্পেসিফিকভাবে দিয়ে রয়েছে। একই সঙ্গে তারা বলছেন যে নির্বাচন মানে বর্তমান সরকারের নিরপেক্ষতাও ক্ষুণ্ণ হয়েছে। এটাকে আপনারা কিভাবে? না, এটা আমি তো অন্য কোন দলের মতামতের উপর আমি কিছু বলতে চাই না, কিন্তু একটা জিনিস আমি বলছি একটু আগে, যেটা যে সকলের মতামত দেওয়ার অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে। আমাদের মধ্যে মত না হলেও, মতভেদ থাকলেও অপরের বক্তব্যের প্রতি আমাকে সম্মান থাকতে হবে। আমি অতটুকুই বলছি। যদিও এটা আমরা আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, আমরা যখন জানতে পেরেছি যে সালেহীন যেটি বলুন একটি রাজনৈতিক দল আসেনি, তো যাই হোক সেটা তো আপনি তো রাজনৈতিক কালচার পরিবর্তনের কথা বলতেন। এখন যেটি বিষয় হচ্ছে এই ঐক্যমত্য কমিশনের দ্রুত ঐক্যে পৌঁছে আপনারা কি মনে করেন নির্বাচনের জন্য যে সরকার থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা দেওয়া দরকার, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন কিংবা যে সময় হয় সেই নির্দেশনাটাও তো জরুরি, সেটা কি দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর পরে নির্দেশনাটা দেবে নাকি আরো দ্রুত সময়ে সেই নির্দেশনাটা দেওয়া? না, একটা বিষয়ে যে আমার মনে হয় রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না, এখানে সবাই ঐক্যমত, কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে। এবং আমি মনে হয় এই সিদ্ধান্তের পরে জাতি অত্যন্ত, আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন, জাতি বিদেশি কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিং করছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। হবিগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। রাত 12টার দিকে সিলেটের জালালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 9-এর পক্ষ থেকে জানানো হয় সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় আরেক অভিযুক্ত মা এন্টারপ্রাইজ বাসের চালক সাব্বিরকে ঘটনার পরপরই স্থানীয় জনতা হাতে নাতে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। এর আগে গেল রোববার রাতে নবীগঞ্জ শেরপুর আঞ্চলিক সড়কে চালক ও তার সহকারীর বিরুদ্ধে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আবারও দেশের বাইরের খবর। ইরানে ইসরায়েলের আগ্রাসন আর গাজায় গণহত্যার প্রতিবাদে একদিকে চলছে বিক্ষোভ, অন্যদিকে তথাকথিত বিশ্ব রক্ষার নামে বৈঠকে বসেছেন শিল্পোন্নত দেশগুলোর নেতারা। G7 বর্ধিত করে আগামীতে রাশিয়া ও চীনকে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র আর জাপান বাণিজ্য চুক্তিতে আসতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে কানাডা থেকে G7 সম্মেলনের বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 নেতাদের বৈঠক যখন চলছে, ঠিক সে সময় বিক্ষোভে উত্তাল কানাডার আলবার্টার ক্যালকেরি শহর। পাশের ক্যানানাস্কি শহরে সরকার ও রাষ্ট্রপ্রধানরা মিলিত হয়েছেন। এই আয়োজনকেও অর্থনীতির জন্য ব্যয়বহুল বলছেন অনেকে। বিশ্বে যুদ্ধ বন্ধের নাম নেই খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা। সেখানে এমন ঘটা করে G7 সম্মেলন মানায় না বলে দাবি তাদের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ আচরণেই চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন। উল্লেখ করেন,
শুল্ক ব্যবস্থাই তিনি কার্যকর রাখবেন। তবে আগামী 30 দিনের মধ্যে কানাডার সঙ্গে একটা বাণিজ্য চুক্তির অঙ্গীকারও করেন তিনি। I think we have different concepts. I have a tariff concept. Mark has a different concept, which is something that some people like. But we're going to see if we can get to the bottom of it today. I'm a tariff person. সম্মেলনে ইরানকে যেমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট, ঠিক তেমনি রাশিয়ার ইউক্রেনে অভিযানের বিষয়ে সুর নরম করেও কথা বলেন। এছাড়া রাশিয়ার পাশাপাশি চীনকেও এই জোটে যুক্ত করার আভাস দেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখতে পারে। Et encore plus contre la population civile cesse. Rien ne les justifie, rien. Et elles sont, elles, absolument intolérables. সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইরান কোনোভাবেই যেন পরমাণু কর্মসূচিতে এগোতে না পারে সেই ব্যাপারে একমত তারা। Obviously shared concern about the nuclear program of Iran, but absolutely a focus on how we de-escalate this, and that'll be a central focus as we go into the talks today, get that de-escalation. সম্মেলন চলাকালীন স্থানীয় সময় বিকেলে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যালবার্টায় এসে পৌঁছান। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন তিনি। আলোচনা করবেন অটোয়া নয়াদিল্লির বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। 2024-এর ভয়াবহ বন্যার 8 মাস না পেরোতেই ফের চোখ রাঙাচ্ছে সীমান্তবর্তী 3 নদী। গেল বন্যায় ভেঙে যাওয়া বাঁধের বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। প্লাবন ও বন্যার আশঙ্কায় নির্ঘুম রাত পার করছেন নদী তীরবর্তী লাখো মানুষ। বাঁধের কাজে অবহেলা এবং দুর্নীতির অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। দুলাল তালুকদারের ক্যামেরায় ফেনী থেকে আরও জানাচ্ছেন সোলাইমান ডালিম। এই চিত্র 2024-এর বিপর্যয়কর বন্যার। গেল বছর ভারতের উজানের ঢল ও বৃষ্টির পানির তোড়ে ফুলগাজীর বৈরাগপুরে কহুয়া নদীর এই স্থানটিতে ভাঙন দেখা দেয়। ভেসে যায় ঘরবাড়ি, হুমকির মুখে পড়ে বাসিন্দাদের সম্পদ ও জীবন। জলমগ্ন ছিল গ্রাম থেকে শহর, গোটা জনপদ। ভয়াবহ সেই দুর্যোগের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি ফেনীবাসী। বন্যার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বাঁধের কাজ। জিও ব্যাগগুলো পড়ে আছে রাস্তার উপর। গেল কয়েকদিনের বৃষ্টিতেই নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পরশুরামের বল্লার মুখা সহ বাঁধের ফুলগাজী পরশুরাম অংশের আরো 41টি স্থান। কিন্তু বরাদ্দ হিসেবে যে কাজটা যেভাবে হওয়ার কথা সে কাজটা হয় নাই। আমরা দেখেছি এখানে পানি উন্নয়নের সবচেয়ে বড় গাফিলতি। আর যেখান থেকে মাটি আনার কথা, বালি আনার কথা, সেই দিকে না আনে একেবারে বেড়িবাঁধের গোড়া থেকে এবং মাটি বা উত্তোলন এবং বালি উত্তোলনের কারণে আবার বেড়ির মধ্যে আগের বছর আবার 10-এ। ওনারা কি এমন কোন অনুমতি আছে যে নদীর ভিতরে থেকে মাটি কাটিয়ারে বেড়িবাঁধ বাঁধার, আর অথবা মাটির যেখানে বাংলার মুখ থেকে মাটি নিয়ে ভাঙনাটা বাঁধে? নদী তীরবর্তীরা বলছেন মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর পুরো বাঁধটি নাজুক অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানির চাপে যে কোনো সময় এই বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর তাই দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ না হলে ঝুঁকির মধ্যে পড়বে প্রায় 30 থেকে 40 হাজার বাসিন্দা। এগুলো দিয়ে এখন পানি বাড়লে পানিগুলো ঢুকবে, হাতে পানি ঢুকবে, মানুষের ঘর বাড়ি আবার বন্যা ডুবে যাবে, আবার খাই করতে হবে। কোনো রাস্তা কোনো বান্ধা যায় না, রাস্তা কোনো ভাঙ্গা রয়েছে। এখন আমরা পরিস্থিতি আমরা চলতে ফিরতে পারি না। ওটা বন্যা গেছে 1 বছর হয়ে গেছে, আপনার এই রাস্তা কোনো সংস্কার করতেছে না। আমাদের রাস্তাটা আমরা কিভাবে চলাচল করবো? নদীর পানি আবার বাড়তেছে, আপনারা একটু কাইন্ডলি দেখতেছেন। আমরা অনেক ভয়ের ভিতরে আছি এই রাস্তাটার কারণে। বাঁধের কাজে নয়ছয় ও দুর্নীতির অভিযোগ উঠলেও ভিন্ন সুর পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের পুনর্বাসন প্রকল্প আমরা ইতিমধ্যে দাখিল করছি 7,340 কোটি টাকার। এই প্রকল্পটা পুনর্বাসন না হওয়ার আগ পর্যন্ত আমরা কখনোই এই ফুলগাজী পরশুরামের বন্যা নিয়ন্ত্রণের জন্য এখানকার দুর্ভোগ শেষ হবে না। একটু ভারী বন্যা হইলেই এখানে বাঁধ ভেঙে মানুষের দুর্ভোগ আসতে পারে। গেল বছরের বন্যায় ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর 122 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে 102টি স্থানে। বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করতে সরকারের 20,68 লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান পানি উন্নয়ন বোর্ড। মুহুরী কহুয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে প্রায় 4,500 কোটি টাকার একটি খসড়া প্রস্তাবনা তৈরি করেছে পাউবো। এ প্রস্তাবনায় যুক্ত হয়নি প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ব্যয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মতে অধিগ্রহণ সহ প্রকল্প ব্যয় 10,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
বাঁধের মেরামতের এই চিত্র 122 কিলোমিটার জুড়ে বিভিন্ন এলাকায়। স্থানীয়রা বলছেন প্রতি বছরই বর্ষা এলে নদী ভাঙে আবার মেরামত হয়, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র পাল্টায় না। তারা বলছেন একটি টেকসই বাঁধ তাদের দীর্ঘদিনের ভোগান্তির জীবন থেকে মুক্তি দিতে পারে। সুলাইমান ডালিম, এখন, ফেনী। শেষ করবো এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ইরানিদের তেহরান ছাড়তে বললেন ট্রাম্প। হামলা জোরদার ইসরায়েলের, তেল আবিবে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশ। হাজির না হলেও অনুপস্থিতিতে চলবে বিচার কাজ। মেয়র হিসেবে সভা করার পরদিনই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মাঠে ইশরাক সমর্থকরা। 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। কুমিল্লায় ডেঙ্গু আর চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শিক্ষা প্রতিষ্ঠানে মশার বিস্তারে উদ্বেগ অভিভাবক শিক্ষার্থীদের। এবং বন্যার 8 মাস না পেরোতেই ফের চোখ রাঙাচ্ছে ফেনী সীমান্তের 3 নদী। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/echontv।